ডিসেম্বর মাসে সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে সত্যি আমার মাথায় বজ্রপাত পড়ার মতো অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই, উঠতে হবে, উঠে অনেক কাজ করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিম্পলি শ্যাডো। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল। আমি সবসময় বানাই না এরকম ভিডিও, আমার ডেইলি লাইফ নিয়ে আমি বানাই না। তো আজকে আমি ব্লগটা বানাচ্ছি স্পেশালি তোমাদের জন্য, দেখানোর জন্য যে আমরা কোয়ার্টারে যাদের হাজব্যান্ড সার্ভিস করে, যারা কোয়ার্টারে থাকে তাদের লাইফটা কেমন হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি আমার ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছি। যেখানে সকালবেলা আমাদের বড়দেরই ঘুম থেকে উঠতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে বাচ্চাদের কথা আর কি বলবো। সেরকম আরুষও ঘুম থেকে ডাকতে অনেকটা টাইম লেগে যায়, অনেকটা প্ল্যানিং করতে হয়। কিছুটা আরুষের বাবা হেল্প করে, কিছুটা আমি, মানে অনেক কষ্ট হয়ে যায় আরুষকে উঠাতে। তারপর তুলে ব্রাশ করা। আমরা বড় মানুষরা তাড়াতাড়ি করে না হয় বুঝতে পারছি যে কটা টাইম হবে, কত তাড়াতাড়ি বেরোতে হবে, কী কী করতে হবে, কিন্তু বাচ্চাদেরকে কি করে বোঝাবো, তারা বুঝতেই চায় না কোনো রকমভাবে। যাই হোক, এখন বাচ্চাদেরকে তো সকালবেলায় স্কুলে, মানে আমাদের সময় যেরকম স্কুল ছিল 11টা থেকে, আমি যেরকম গভর্নমেন্ট স্কুলে পড়তাম, এখনকার বাচ্চাদের তো সেটা না। এখনকার বাচ্চাদের 8টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হয়, 9টা থেকে স্কুল শুরু হয়ে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে মাদেরও উঠে যেতে হয়। উঠে গিয়ে ওই বাচ্চাদের খাবার বানানো, লাঞ্চে তারা একটা খাবার নিয়ে যাবে, একটা খাবার খেয়ে যাবে, মানে একই খাবার সকালে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চে কখনো বানানো যাবে না। আর আমি ফাস্ট ফুডটা খুবই কম প্রেফার করি, কিন্তু মাঝে সাঝে আরুষের বন্ধুরা লাঞ্চে ফাস্ট ফুড নিয়ে যায় বলে আমাকে 2-1 দিন বায়না করে, মা নিয়ে যাবো, মা আজ পাস্তা নিয়ে যাব। 2-1 দিন তো ভালো কথা বলে যে একটু রুটি সবজি নিয়ে যাবো, যেমন আজকের যে আরুষের ছিল, মা আমি আজকে পাস্তা নিয়ে যাব, তো পাস্তা দিয়েছি। সেই সঙ্গে সকালে ওর জন্য রুটিও বানাতে হয়েছে। পাস্তা আজকে লাঞ্চে দিয়েছিলাম আরুষকে, পাস্তা, একটা কলা আর একটা অরেঞ্জ। সকালে ব্রেকফাস্টের মধ্যে আরুষের আমি অ্যাড করতে পারি না সকালে, এর জন্য আমি লাঞ্চে দিয়ে দিই। আর আরুষও খুব পছন্দ করে লাঞ্চে ফ্রুটস খাওয়াটা। আর এখন আরুষকে আমি খাওয়াতে বসছি। ছোটোবেলায় যখন মা আমাদেরকে খাওয়ার মানে দিয়ে বসিয়ে দিতেন, তো তখন কত তাড়াতাড়ি আমরা খেয়ে নিতাম, কিন্তু আজকালকার বাচ্চারা মোটেও খেতে চায় না। তাদেরকে ফোন না দিলে পরে তো আরও সমস্যা। আরুষকে আমি 2-1 সময় ফোন দিয়ে, যেদিন লেট হয়ে যায়, খুবই বেশি লেট হয়ে যায়, সেদিন ফোন দিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, নয়তো বেশিরভাগটা সময় আমি ফোন ছাড়াই খাওয়াই। তবে দুপুরবেলাটা কোনো রকমভাবে মানবে না, দুপুরবেলাটা টিভি দেখেই ওর খেতে হবে, আর রাত্রিবেলায়। আর আমি যখন আর সে ড্রেস চেঞ্জ করছি, সে জানে যে ক্যামেরাটা সামনে আছে, ওর জন্য সে জামাটা বারবার করে টেনে ধরছিল। বাচ্চা মানুষ করতে কতটা যে ঝামেলা, কতটা যে কষ্ট হয়, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আগে মার উপরে খুব রাগ হতাম, খুব বিরক্ত লাগতো যখন মা, আমি খাবার খাবো না বলে মারা যখন জোর করে বলতো এই খেয়ে নে কেন খাচ্ছিস না, তখন এত বিরক্ত লাগতো যে খাবো না, খেতে ইচ্ছা করছে না, কেন জোর করে খাওয়াচ্ছে। তবে ব্যাপারটা এখন বুঝতে পারছি যে ছেলে মেয়ে যদি খাওয়া দাওয়া না করে ঠিকমতো করে, তখন কেমন টেনশন হয়। এবং আরও যদি ঠিকমতো করে না খেয়ে যায় একদিন সকালবেলা, তো সেদিন আমি টেনশনে থাকি যে ছেলেটার ভীষণ খিদে পেয়ে গেল, ছেলেটা কী করছে কি না করছে। যাই হোক, এইসব তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমি ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলের বাস চলে আসছে, আর আরুষ এখন তার বাবার সঙ্গে বাসে যাচ্ছে, মানে গাড়ির কাছে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর পাশেরই বিল্ডিংয়ে একটা আন্টি আর তার নাতি আরুষকে বাই করছে। আরুষকে বাই করার পরে দেখলাম বাইরের এত সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম একটু সামান্য একটু বাইরের ভিডিওটা আপনাদেরকে দেখাই। আমি ক্যামেরাটা সেট করে বাইরেই যাচ্ছিলাম, তখন হঠাৎই ওই পাশের রুমের আন্টি আর তার নাতি চলে আসলো। তাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা সেট করে রাখা হয়েছে। অ্যালার্মের আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি করে চলে আসি, অ্যালার্মটা বন্ধ করে দিই। रूम में क्या काम है, क्वार्टर में उतना ज्यादा काम तो है नहीं, तो फिर मैं वही दिखाऊंगी। देखिए रूम का हालत देखिए, और काम करने के बाद बेड भी साफ नहीं हुआ। आरुष को इधर तैयार किया था, कपड़ा बिखरा हुआ है, ये देखिए। किचन का हालत देखिए, मैंने सिर्फ थोड़ा सा झाड़ू लगाया था, ये देखिए। ये सारा काम करना है मुझे। সবার যেটা ধারণা কোয়ার্টার নিয়ে, বা যারা একটু আলাদা থাকে, হাজব্যান্ডের জব সূত্রে তারা যারা অন্য জায়গায় ভাড়া থাকে, বাড়ির লোকজন সাধারণত এটাই ভাবে যে কোয়ার্টারে তেমন কোনো কাজই নেই, 2জন মানুষের কাজ, 2জন মানুষের রান্না, 2জন মানুষের জামা কাপড় ধোয়া, কী এরকম খাটনি হবে। তবে এটা সত্যি কথা, 2জন মানুষের কাজ করতে হয়, তবে প্রত্যেকটা কাজে কিন্তু নিজেকেই করতে হয়। বাড়িতে থাকলে যেমন কিছুটা কাজ পরিবারের লোকেরা কিছুটা করে দেয়, কিন্তু এখানে সেরকম নেই। এখানে সেরকম ঘর গোছাতে হলে নিজেকেই গোছাতে হবে, ঘর মুছতে হবে, ঝাড়ু লাগাতে হবে দুবেলা, রান্নাঘর পরিষ্কার করা, পায়খানা, বাথরুম, সমস্ত কিছু নিজেকেই করতে হয়। এখানে শুধু পরিমাণটা একটু কম থাকে, কিন্তু
তাই বলে যে খাটনিটা কম সেটা কিন্তু না। হ্যাঁ, আর একটা সুবিধা থাকে যে নিজের ইচ্ছা মতো করা যায়। মানে আমার যদি কখনো করতে ভালো না লাগে বা শরীরটা খারাপ লাগছে, আমি আজকে শুধু সেদ্ধ ভাত খাবো, একটু ডাল ভাত খাবো, তো সেটা করা যায়। কিন্তু পরিবারের সঙ্গে থাকলে পরে কিন্তু সেটা হয় না। আপনার যতটাই খাটনি হোক, যতটাই শরীর খারাপ থাকুক, কাজ আপনাকে করে যেতে হবে। অ্যাটলিস্ট খাবারটা বানিয়ে রাখতে হবে, কিছু না কিছু কাজ করতেই হবে। মানে আপনি একদম শুয়ে বসে থাকতে পারবেন না, এটাই হচ্ছে সুবিধা। ক্যাম্পে আমি বাড়ির কাজও করি, মানে রুমের কাজও করি, সেই সঙ্গে আমি হোম বেকার, মানে বেকিংটাও করি আমি ঘরে। তো আজকে আমার 2টো কেকের অর্ডার ছিল, তাই আমি প্রথমে কি করেছি, একটা কেক আমি ওভেনে বসিয়ে দিয়েছি যাতে কেকটা হতে থাকুক, আর সেই সঙ্গে আমি আমার বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা কাজটা আমি করে নিই। তারপর যখন ওভেনে থেকে আরেকটা কেক হয়ে যাবে তখন আমি দ্বিতীয় কেকটা ওভেনে দিয়ে দেবো। আর তারপরে এই ঘরের কাজ করে, রান্নাবান্না করে, ঘর মুছে, তারপর যখন আমার ছেলে আসবে, আরুষ চলে আসবে, আরুষকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি কেক বানাবো, আবার কেক বানাতে বসবো। তো এটা থাকে আমার রুটিন। তবে আজকে কেক নিতে আসবে একজন, সেটা সকাল 11টার দিকে, এর জন্য আমাকে তাড়াতাড়ি করে করতে হচ্ছে কাজ, কারণ এইসব কাজ গুছিয়ে আমাকে 11টার মধ্যে কেক বানাতে হবে, তার মধ্যে স্নান খাওয়া দাওয়া করে আর একটা কেকের ব্যবস্থা করতে হবে। তো আমি এখন ঘরে যেখানে যেখানে জিনিসগুলো ছড়িয়ে ছিটে ছিল সেগুলো আমি একটুখানি গুছিয়ে রাখছি, কারণ ক্যাম্পের সবারই রুমই মোটামুটি ভালোই গোছগাছ করা থাকে, হঠাৎ করে যে কেউ চলেও আসতে পারে। তো এসে যদি দেখে অগোছালো বা দেখতে ভালো লাগছে না, তখন ভীষণ এম্বারেসিং ফিল হয়। এর জন্যই কী করি, প্রায় প্রতিদিনই চেষ্টা করি রুমটা একটু আধটু সাজিয়ে রাখার, একটু আধটু গুছিয়ে রাখার। লোকে যখন এসে কমপ্লিমেন্টস দেয়, বাহ তোমার রুমটা তো খুব সুন্দর, তোমার রুমটা তো বাড়ির মতো সাজিয়ে রেখেছো, তখন সেটা শুনতে ভীষণ ভালো লাগে। আর যখন হঠাৎ করে কেউ চলে আসে, যখন রুম গোছানো থাকে না, অগোছালো থাকে, তখন এতটা লজ্জা লাগে, তখন আর বলে বোঝাতে পারি না। তখন আর কি করব, ওইভাবে করেই দেখাতে হয় যে ঠিক আছে, এরকম আছে, আজকে একটু শরীরটা খারাপ। আর এই যে ওয়ার্ডরোবটা আছে, এটা আমি কিন্তু বাড়ির থেকে নিয়ে আসিনি বা কিনিও নি। এখানে একজন বাঙালি ছিল, সে চলে গেছে, সে আমাকে এই ওয়ার্ডরোবটা দিয়ে গেছে। কারণ আরুষের এত জামা, তো এটা শুধুমাত্র আরুষের জামা কাপড় রাখার জন্য, আর একটু আধটু অন্য জামা কাপড়, আর এখানে রাখি আমার আর আমার হাজব্যান্ডের জামা কাপড়। যাই হোক, মোটামুটি এইটুকু কাজ করে আসার পরেই আমার কষ্ট হয়ে গেছে, আরও তো বাকি আছে, কারণ এখন ঘর ভালো করে ঝাড় দেবো, তারপর ঘর মুছবো। আর আরুষকে আরুষের বাবা স্কুলে দিতে গেছে, স্কুল থেকে এখনও আসেনি, মানে এখনও 15 থেকে 20 মিনিটও হয়নি, তার মধ্যে আমাকে এতটুকু কাজ বুঝিয়ে নিতে হলো। এই 2-1 দিন ভাবি যে ঘর মুছবো না, ঝাড়ু টাড়ু লাগিয়ে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে রেখে দেবো, কারণ ঘরটা প্রতিদিন মুছলে পরে অতটা নোংরাও হয় না। কিন্তু জানেন, শান্তি লাগে না একদম, কারণ প্রতিদিন যদি ঘর মোছার অভ্যাস হয়ে যায়, একটু আধটুও যদি না মুছি তাহলে কিন্তু বিরক্ত লেগে যায়, কি কেমন লাগছে, একটু খালি খালি লাগছে, এরকম খালি খালি লাগছে, এরকম মনে হয়। তো যাই হোক, আজকেও দিনটাও সেরকম ছিল, ভাবছিলাম ঘর মুছবো না, ঝাড়ু লাগিয়ে ছেড়ে দেবো, কিন্তু পরে মানলো না মন। ভাবলাম না, আরুষের বাবা আসার আগে আগেই তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিই, কারণ আরুষের বাস ছেড়ে যাবে 8:15-তে, তারপরেই আমার হাজব্যান্ড চলে আসবে। আর আসার পরে ওকে চা বানিয়ে আমি দিই না, বেশিরভাগ টাইমই ও চা বানিয়ে খায়, আর সেই সঙ্গে 2-1 বার আমাকেও দেয়। আর ঠান্ডার মধ্যে আমি একটুখানি চা খাই, বাকি আমার চা খাওয়ার একটা অভ্যাস নেই, ভালো লাগে না। একটু শুরু করে দিয়েছি। আমি এখন যেই ঘর মোছার টাবটা আর এই মপটা ইউজ করছি, এটা কিন্তু ভীষণ ভালো। এক তো হাতে লাগে না, এই জল মানে চিপড়ে ফেলার কোনো ব্যাপার থাকে না। এই মপটা দিয়ে ঘর মুছলে পরে ভীষণ ভালো লাগে, হাতের জল লাগে না, ঠান্ডার সময় কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এই মপটা দিয়েই বেশিরভাগ সময় আমি ইউজ করি, এটা দিয়েই ঝাড়ু মতলব পোছা লাগিয়ে নিই। আর এখন পোছা লাগাতে লাগাতে আরুষের বাবা চলে আসবে, সে যদি চা অফার করে তাহলে হয়তো দুজনে একসঙ্গে বসে চা খাবো, তারপরে উনি ডিউটিতে চলে যাবে। আর আমার বাজেট ড্রেসও চলে এসছে, তো সেইগুলো পরে আমাকে একটুখানি ফটোশ্যুট করতে হবে, মানে পরে একটু দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে, কারণ বরই কমপ্লিমেন্টস দেবে। বললাম না যে আমার বর চা করে নিজেই খায়, আর আমাকেও জিজ্ঞাসা করছে চা খাবে কিনা, আমি বারণ করলাম, তো বললো না, এত কাজ করে নিয়েছো, তাহলে একটুখানি বসে চা খাও। দেখে এখন বর চা করে নিয়েছে। আর মাইক্রোওভেনে আমার কেকটা এখনও হচ্ছে, আমার মাইক্রোওভেনের কেকটা হয়ে গেলে পরে কেকটা নামিয়ে রেখে তারপরে একটু বসে চা খাবো, একটু রেস্ট করব। তারপরে আবার বরের ডিউটি যাওয়ার টাইম হয়ে যাবে, তাকে খাবারটা গুছিয়ে দিতে হবে। রুটি বানিয়েছিলাম, সেই রুটি খেয়ে যাবে, তারপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থাটা আমাকে করতে হবে। তো যাই হোক, আমি ওভেন থেকে কেকটা নামিয়ে নিচ্ছি, আর বড়ও কাপে চাটা ঢেলে নিয়েছি। এই যে আমার কেক তৈরি হয়ে গেছে, এখন এটাকে রেখে যাবো চা খেতে। তো এই সকালবেলায় দুজনে একসঙ্গে মিলে আমরা যখন চাটা খেতে বসি,
তো এটা হচ্ছে আমাদের কোয়ালিটি টাইম। সারাদিনের ব্যস্ততার মধ্যে এই সময়টা দুজনে একটু আধটু গল্প, কোনো কিছু হাসি মজাক, আমাদের যা গল্প থাকে সেটাই টুকটাক প্ল্যানিং সব এই সময়টাই হয় চা টাইমে। আর যদি চাটা না খাই তাহলে আর একসঙ্গে বসা হয় না, ও সেই আলাদা বসে চাটা খেয়ে নেয় আর আমি হয়তো ঘরে অন্য কোনো কাজ করতে থাকি। এই ঠান্ডার মধ্যে এই চা খাওয়ার মজাটাই আলাদা। আর এখন তো স্পেশালি আমি আসামের চা খাচ্ছি, কারণ আমাদের বিল্ডিংয়ে একজন আছে আসাম থেকে এসছে, সে তার মতলব অথেন্টিক যে আসাম ফ্লেভার চা সেটাই আমাকে একটু দিয়ে গেছে, তো সেটাই সকালবেলা চাটা খাচ্ছি। ফ্লেভারটা ভীষণই ভালো। চা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে ফটো আর ভিডিওসের জন্য। আর এটা হলো আমার বার্থডে গিফট, যেটা আমার বর আমাকে দিয়েছে। আর একটা ড্রেসও আছে, তো বার্থডে ব্লগটা দেখতে ভুলবে না কিন্তু, অবশ্যই দেখবে। আর আবার কেকটা হয়ে গেছে, ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি কিন্তু মেকআপ ছড়াইনি। जल्दी से मेरा काम खत्म करना पड़ेगा, इसके बाद एक और ओवन में डालना पड़ेगा और खाना भी बनाना पड़ेगा। मेकअप अभी भी नहीं हटाया, नहाया भी नहीं, लेकिन मेकअप एकदम परफेक्ट है। কেক বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার হবি এটা বলা চলে। অনেক দিন ধরে ভাবছিলাম কেক বানাবো, কেক শিখবো, কিন্তু সেই কনফিডেন্সটা পাইনি। তারপরে এই কনফিডেন্সটা দিল আমার হাজব্যান্ড, বললো যাই হোক তুমি স্টার্ট করো, কিচ্ছু হবে না। আর অ্যাকচুয়ালি অনেকে অনেক কথা বলে যে এত দূর পড়াশোনা করে লাস্ট পর্যন্ত বেকিং স্টার্ট করেছে, কেক বানাচ্ছে। তো এটা অনেকেই বলে থাকে, যার ধরুন আমি আন্ডার কনফিডেন্স ছিলাম, কিন্তু না, আমার হাজব্যান্ড আমাকে এই কনফিডেন্সটা দিয়েছে। তুমি যা করো, তুমি নিজের কনফিডেন্স মানে যা করছো তুমি তোমার নিজের ক্ষমতায় করছো, তোমার ট্যালেন্টে করছো, কে কী বললো সেটার দিকে ধ্যান দিও না। তো আজকের এই মিনি কেকটা ভীষণ ভালো ছিল, ভীষণ কিউট ছিল। তো যাই হোক, তারপর আর একটা কেক বসাবো বলেছিলাম, তো সেটা আমি আভানে বসাতে শুরু করে দিয়েছি। আর পাশের ঘরে আমার প্রিয়াঙ্কা বান্ধবী, সে বসে কিন্তু গান শুনছে, সেই গানের সুরে সুরে আমি একটুখানি মুখ খিলাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। ओ दुल्हन आजा बाहर, চেয়ার কর লাগা। এই ঠান্ডার দিনে আমাদের রোজ রুটিনের মধ্যে থাকে এই বেলকনিতে এসে বসা। আমার বেলকনিতে এত সুন্দর রোদ আসে, প্রিয়াঙ্কাও আমার সঙ্গে এখানে এসে রোজ টাইম স্পেন্ড করে। हमें बिल्कुल भी टाइम नहीं है, इसलिए जल्दी जल्दी आई, मैं सब्जी बिठा दी। सब्जी बन रहा है और बनाने वाली हूँ मैं आलू गोभी की सब्जी। और इधर चावल बिठा हुआ है और ये सब्जी, इधर पत्ता गोभी। और आने से पहले मुझे नहा धो के भी फ्रेश होना है, नहा के भी करके रखना है। अभी नहाने जाऊंगी, जल्दी से खाना बन जाए, बस मेरा झंझट खत्म। कपड़ा भी धुलना था, कपड़ा भी धोने को नहीं दिया है भगवान। और उसका यूनिफॉर्म भी धुलना है, मैं भूल गई थी ये डालना, कपड़ा डालना धोने के लिए। तो अभी मैं ऑन कर रही हूँ मशीन, कपड़ा डाला हुआ ही है, सार्फ डाल के पानी ऑन करके बस আমি সচরাচর ডেলি ব্লগ বানাই না, ওই জন্য আমি ভুলেও যাই। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আমি এখন আরুষের জন্য বসে আছি। আর আরুষকে খাওয়া দাওয়া আর আমরা যে খাওয়া দাওয়া করছি সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন শুয়ে পড়েছি, আবার দেখা হচ্ছে একটু দুপুরে ন্যাপ নেওয়ার পরে। বাই। এখন আবার আমি ঘুম থেকে উঠে গেছি, এখন 5টা বাজে, আমাকে এখন আর একটা কেকের আইসিং করতে হবে। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে আমি আবার একটা আইসিং স্টার্ট করে দেবো। কেকের কথা নিয়ে যা বলছিলাম, কেকটা হ্যাঁ আমি একটুখানি আন্ডার কনফিডেন্স ছিলাম, সবাইকে আমি বলতাম না যে আমি কেক বানাই, কারণ বলে না যে কেউ কোনো কিছু কাজ করতে যাও পেছন দিক থেকে অনেকে অনেক কিছুই বলে, তো সেই জিনিসটা নিয়ে আমি খুবই মাথা ব্যথা করতো, কে কী বলবে না বলবে। কিন্তু এখন আর সেই জিনিসটা পাই না, এখন আর সেই ভয়টা পাই না। এখন আমি সবাইকে দেখাই যে হ্যাঁ আমি কেক বানাই। আর आरुष घूम থেকে उठे গেছে, आरुष এখন রেডি হতে গেছে আর আমি এখন बाहर भेजा। और अभी मेरा केक बनाने का टाइम है, लास्ट वाला केक है, ये बना के मैं फ्री हो जाऊंगी। तो चलिए जल्दी से केक बना देते हैं। আর এখন কেক হয়ে গেছে, তো আমি গিয়ে বসবো, আরুষকে একটু পড়াশোনা করাবো, খাওয়া দাওয়া করাবো। আরুষের কালকে আবার টেস্ট আছে। ছেলে মেয়ে মানুষ করতে অনেক কষ্ট হয়, অনেক খাটনি হয়, সেটা এখন আমি বুঝতে পারছি আমার মা বাবার কতটা কষ্ট হয়েছিল। বাচ্চাকে শুরু থেকে শেখানো প্রচুর খাটনি। ভেরি গুড।
যাই হোক, ক্যাম্পের এই ভিডিও, ক্যাম্প লাইফ আপনাদের কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাকে আমি তোমাদের দ্বারা ইন্সপায়ার হয়ে আমি আরও অনেক ভিডিও বানাই, আমার ক্যাম্প রিলেটেড ভিডিও। আর ক্যাম্পের সম্বন্ধে কিছু ইনফরমেটিভ ভিডিও আমি বানাই, তো সেগুলো অবশ্যই দেখো। আর সঙ্গে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট। তো বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।